মুভির শুরুতে আমরা আলবি নামের একটি ছেলেকে দেখতে পাই যে কিনা একটি ওয়েডিং অর্গানাইজারে জব করত এবং কি তার সাথেও তার 2-3 জন বন্ধুও জব করত। এরপর যখন আলবি গাড়িতে করে বিয়ের জিনিসপত্র একটি জায়গায় নিয়ে আসে, তখন তার বন্ধু আদি আলবিকে বলে, আমার খুব খিদে পেয়েছে, তাই চল আমরা বরং সামনে গিয়ে কিছু খেয়ে আসি। তারপর যখনই তারা দুজন একটি জায়গায় খাবার খাওয়ার জন্য চলে আসে, তখন তার পাশের একটি মাঠে অনেকগুলো মেয়ে মিলে ফুটবল খেলছিল। যাই হোক, একটি পর্যায়ে আলবি ও তার বন্ধু মিলে যখনই খাবার খাচ্ছিল, তখন শিলা নামের একটি মেয়ে ফুটবলে কিক করলে সেই বলটি সরাসরি আলবির বুকে এসে পড়ে। এতে করে তো আলবি খাবার নিয়ে নিচে পড়ে যায়। তখন শিলা এইসব দূর থেকে দেখে সে এক মুহূর্ত দেরি না করে আলবির কাছে চলে আসে এবং আলবিকে বলে, আমি আসলে এর জন্য অনেক দুঃখিত। এইসব বলে শিলা আলবির হাত ধরে আলবিকে উঠাতে সাহায্য করে এবং কি সেই সময় শিলা আলবিকে একটি টিস্যু দিলে আলবি বলে, আরে কি করছো, এর কোনো প্রয়োজন নেই। শিলা বলে, আরে তোমার কাপড়ে তো খাবার ভরে আছে, তাই তুমি বরং এই টিস্যু দিয়ে তোমার কাপড়টি পরিষ্কার করো। আলবি বলে, ঠিক আছে, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। শিলা বলে, ঠিক আছে, তোমাকেও অনেক ধন্যবাদ। এইসব বলে তারা দুজন একে অপরের সাথে হাত মিলায়। এরপর যখনই শিলা আলবির থেকে বলটি নিয়ে যায়, তখন যেন তারা দুজন একে অপরের দিকে বারবার তাকাচ্ছিল। আর এইসব দেখে তো আদি আলবির মুখে একটি বিস্কুট ঢুকিয়ে দেয়। এরপর যখন শিলা ও তার বান্ধবী বাসার দিকে ফিরছিল, ঠিক তখনই তার বান্ধবী শিলাকে বলে, তুমি এখনো ফুটবল খেলছো, দয়া করে তুমি তোমার শক্তিকে নিয়ন্ত্রণ করো, না হলে তো তুমি অন্যজনকেও মেরে ফেলবে। শিলা বলে, ভাগ্যিস ছেলেটা সুন্দর ছিল, না হলে যে কি হতো। এইসব বলে যখনই শিলা ফুটবলে কিক করে, ঠিক তখনই সেই বলটি একটি খেলনা গাড়িতে লেগে যায়। এতে করে সেই খেলনা গাড়িটি ভেঙে যায়। আর এইসব দেখে তো হেন্দ্রা নামের একটি ছেলে প্রচন্ড ভাবে রেগে যায়, কেননা সেই খেলনা গাড়িটি তারই ছিল। কিন্তু এরই মধ্যে রিন্না নামের একটি মহিলা এসে শিলা ও তার বান্ধবীদেরকে উদ্দেশ্য করে বলে, মেয়েগুলো সত্যিই অনেক দুষ্ট হয়ে গিয়েছে এবং কি তাদের কোনো কিছু বললেও তারা কোনো কথাই শোনে না। তখন এইসব শুনে শিলা ও তার বান্ধবীরা কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা শিলার পরিবারকে দেখতে পাই, যেখানে শিলার মা এরিনা ও তার ছোট ভাই মোহাম্মদ ও তার ছোট বোন লাদিয়া ও সর্বশেষ তার বাবা ডেভিডকে দেখতে পাই। বলতে গেলে শিলা মধ্যবিত্ত পরিবারেরই একটি মেয়ে ছিল, কেননা শিলার মা ও তার বাবা দুইজন একসাথে চাকরি করে তাদের সংসারটি চালাতো। তারপরেও তাদের পরিবারটি ছিল অনেক সুখী একটি পরিবার। অন্যদিকে আমরা আলবিকে দেখতে পাই, যে কিনা তার মা মামাকের সাথে ভিডিও কলে কথা বলছিল। সেখানে মামাক আলবিকে বলে, তুই কখন বাসায় ফিরলি রে? আলবি বলে, মা আমি একটু আগে বাসায় ফিরেছি, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। মামাক বলে, তুমি যদি এইভাবে কষ্ট করতে থাকো তাহলে তো তুমি খুব শীঘ্রই অসুস্থ হয়ে পড়বে। তখন এইসব শুনে আলবি মুচকি হাসলে তার মা বলে, বাবা আমি তোমার জন্য সবসময় প্রার্থনা করি, আর আল্লাহ যেন তোমার স্বপ্নগুলো পূরণ করে, আর আমি চাই তুমি এত পরিশ্রমের মাঝেও যেন তুমি সুস্থ থাকো। আর এছাড়াও আমি চাই তোমার জীবন সঙ্গীর সাথে যেন খুব শীঘ্রই তোমার সাথে দেখা হয়ে যায়, আর সে যেন অনেক সুন্দরী, দয়ালু ও বুদ্ধিমতী হয়, বুঝতে পেরেছ? আলবি বলে, মা আমি হয়তো সেরকম একটি মেয়েকে খুঁজে পেয়েছি, আর সে একজন ফুটবলারও। মামাক বলে, তাই নাকি? আর তখনই তার বন্ধু আদি এসে শিলা আলবিকে যে টিস্যুটি দিয়েছিল সেই টিস্যু দিয়ে টেবিলটি পরিষ্কার করতে থাকে। আর এইসব দেখে তো আলবি এক মুহূর্ত দেরি না করে তার বন্ধুর থেকে সেই টিস্যুটি ছিনিয়ে নেয়। তখন এইসব দেখে আদি আলবিকে বলে, তুমি তো বলেছিলে এই টিস্যুর সাথে প্রেম ভালোবাসার কোনো সম্পর্ক নেই, তাহলে তুমি কেনই বা এই টিস্যুটি নিয়ে এরকম করছো? আর এখন তো দেখছি তুমি সেই টিস্যুটিকে নিয়ে বেশ আদরে ভঙ্গিতে রয়েছো। এইসব শুনে আলবি বলে, তুই এখন চুপ করবি? আর তখনই আদি বলে ওঠে, তুই কি অতিরিক্ত টাকা আয় করতে চাস? তাহলে আমার কাছে একটি লোক আছে, আর বেতনটাও বেশ ভালো, হয়তো তোর উপকারে আসতে পারে, তাই আর কি বললাম। আলবি বলে, বুঝতে পারলাম, কিন্তু কাজটা কি? আর তারপরে আলবি সেই লোকের সাথে দেখা করলে সেই লোকটি বলে, তোমার কাজ হলো আমি যার মুসলমানি করাবো শুধুমাত্র তার জিনিসপত্র ধরে রাখা, বুঝতে পেরেছো? এইসব শুনে আলবি কিছুটা অবাক হয়ে গেলে সেই সময় লোকটি বলে, আরে ভয় পাওয়ার কিছু নেই, আমি তো তোমার মুসলমানি করাচ্ছি না, যার খাতনা করা হচ্ছে শুধুমাত্র তারটা কাটবো, দেখো কাণ্ড। তারপর আমরা দেখতে পাই আলবি ও সেই লোকটি একটি ছোট ছেলের মুসলমানি করানোর জন্য একটি বাসায় চলে আসে। আর সেই ছোট ছেলেটি আর কেউ ছিল না, সেই ছিল শিলার একমাত্র ছোট ভাই মোহাম্মদ। যাই হোক, এরপর যখন শিলা ও তার ছোট বোন লাদিয়া মিলে তার ছোট ভাইকে মুসলমানি করানোর জন্য আলবি ও সেই লোকটির কাছে নিয়ে আসে, তখন তো আলবি ও শিলা একে অপরকে দেখে মুচকি হাসতে থাকে। কিন্তু একটি পর্যায়ে যখনই মোহাম্মদকে একটি খাটের উপরে শুয়ে দেওয়া হয়, ঠিক তখনই লাদিয়া আলবিকে বলে, আমার ভাইয়ের এই জিনিসটাকে ছোট ছোট টুকরো করে কাটবে, ঠিক আছে? আর এইসব শুনে তো মোহাম্মদ কিছুটা ঘাবড়িয়ে যায়। এতে করে শিলা তার ছোট ভাইকে সান্ত্বনা দিতে থাকে যেন সে ভয় না পায়। তবে একটি পর্যায়ে মোহাম্মদ আলবিকে বলে, আচ্ছা আমার এটাকে কি ছোট ছোট টুকরো করে কাটা হবে? আলবি বলে, আরে না, এটাকে কি তুমি গাজর পাইছো যে ছোট ছোট টুকরো করে কাটবে? এরপর আমরা
দেখতে পাই মোহাম্মদের যখনই মুসলমানি করানো শুরু হয়ে যায় তখন মোহাম্মদ আলবির শার্টটি ধরে রাখে এবং যখনই সেই লোকটি মোহাম্মদের সেই কাঙ্ক্ষিত জিনিসটি কাটা শুরু করে দেয় ঠিক তখনই মোহাম্মদ আলবির পরনের শার্টটি এক টান দিয়ে ছিঁড়ে ফেলে। আর ঠিক সেই সময় শিলা সেখানে চলে আসলে আলবিকে দেখে তো সে একদম স্তব্ধ হয়ে যায় এবং সে আলবিকে বলে, আমার ছোট ভাইয়ের এই কার্যকলাপের জন্য আমি আসলে অনেক দুঃখিত। তারপর যখন মোহাম্মদের মুসলমানি করানো শেষ হয়ে যায় তখন সে ফোনে ভিডিও দেখতে দেখতে ফ্যানের বাতাস খেতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই শিলা তার বাবার একটি টি শার্ট নিয়ে এসে আলবিকে বলে, এটা আমার বাবার টি শার্ট, একটু বড় হবে কিন্তু তুমি চাইলে পরে দেখতে পারো। আলবি বলে, আরে দরকার নেই, এটাই ঠিক আছে। শিলা বলে, আরে তুমি কি বলছো, দয়া করে তুমি এটি পরে নাও। এইসব বলে শিলা তার বাবার টি শার্টটি আলবিকে দিয়ে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই আলবি বাধ্য হয়ে সেই টি শার্টটি পরেই নেয়। তারপর যখনই আলবি শিলার থেকে বিদায় নিয়ে বাসার দিকে যেতে ধরে তখন লাদিয়া এসে আলবিকে বলে, আরে এটা তো বাবার পুরাতন টি শার্ট, আর এটা তো রান্নাঘরে ব্যবহার করা হয় তাই না আপু? শিলা বলে, আরে এটা তো আমি আলমারি থেকে নিয়েছি, তুই কেন মিথ্যা কথা বলছিস? তবে সেই সময় লাদিয়া সেখান থেকে চলে গেলে শিলা আলবিকে বলে, সেই তো মজা করছিল, আর আমি সত্যি এটা আলমারি থেকে নিয়েছি, বিশ্বাস করো। আলবি বলে, ঠিক আছে, কিন্তু এতে সুন্দর একটি মশলাদার গন্ধ আছে। আর এইসব শুনে তো শিলা কি বলবে সে তো আর কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর আমরা দেখতে পাই তারা দুইজন একে অপরের সাথে পরিচিত হয়ে আলবি সেখান থেকে চলে যায়। এরপর রাত হলে আলবি শিলার দেওয়া সেই টি শার্টটি আয়রন করে রেখে দেয় এবং কি সেই সময় আলবি ইনস্টাগ্রামে গিয়ে শিলার নামটি লিখে সার্চ দিলে আলবি শিলার নামের অনেকগুলো অ্যাকাউন্ট দেখতে পারলেও সেই শেষমেশ শিলার অরিজিনাল অ্যাকাউন্ট পেয়ে যায়। এতে করে তো আলবি অনেকটা খুশি হয়ে যায়। কিন্তু সেই সময় আলবি কোনো কিছু বুঝে উঠতে পারছিল না সে আসলে শিলাকে ফলো করবে কিনা। তবে শেষমেশ আলবি শিলাকে ফলো করেই দেয়। আর এর কিছুক্ষণ পর আলবিও দেখতে পায় শিলাও আলবিকে ফলো করেছে। তখন এইসব দেখে তো আলবি খুশিতে নাচতে শুরু করে। আর এরপরে আমরা দেখতে পাই আলবি ও শিলা তারা দুজন একে অপরের সাথে ইনস্টাগ্রামে কথা বলছে। এরপরের দিন সকালে যখন শিলা বাজার করতে বাড়ি থেকে বের হয় তখন আলবি শিলাকে দূর থেকে দেখে এক দৌড় দিয়ে শিলার কাছে চলে যায় এবং শিলাকে বলে, তোমার বাবার এই টি শার্টটি ফেরত দেওয়ার জন্যই আমি এখানে এসেছি। শিলা বলে, এটা ফেরত দেওয়ার দরকার নেই, তুমি চাইলে এটি রেখে দিতে পারো। আলবি বলে, আরে কি বলছো, এটা তো তোমাদের রান্নাঘরেই কাছে লাগতে পারে। শিলা বলে, তুমি কি আমার সাথে মজা করছো? এইসব বলে শিলা সেখান থেকে চলে যেতে শুরু করলে আলবি বলে, তুমি এখন কোথায় যাচ্ছ? শিলা বলে, আমি সামনের একটি বাজারে বাজার করতে যাচ্ছিলাম। আলবি বলে, আমিও তোমার সাথে যেতে চাই, আমি শুধু আমার স্কুটিটি নিয়ে এখনই আসছি, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থেকো। তারপর যখনই আলবি স্কুটিটি স্টার্ট দিতে ধরে তখন তো কোনোভাবেই স্কুটিটি স্টার্ট নিচ্ছিল না। এতে করে আলবি হেঁটে হেঁটেই স্কুটিটিকে নিয়ে যায়। এরপর আলবি ও শিলা যখন হেঁটে হেঁটে বাজারের দিকে যাচ্ছিল তখন তারা দুইজন একে অপরের সম্পর্কে অনেক কথাই বলছিল এবং কি সেই সময় আলবি কি কাজ করে না করে সবকিছুই শিলাকে খুলে বলছিল। তবে একটি পর্যায়ে আলবি শিলাকে বলে, তো আজকাল তুমি কি নিয়ে ব্যস্ত আছো? শিলা বলে, মহামারীর আগে আমি প্রচুর ফুটবল খেলতাম, কিন্তু মহামারীর জন্য আমি ও আমার ফুটবল টিম খেলা বন্ধ করে দিয়েছিলাম, তাই এখন আমার ইচ্ছা আমি আবারও সেই ফুটবল খেলাটি শুরু করতে চাই। আলবি বলে, তার মানে তুমি একজন ফুটবলার তাই না? শিলা বলে, যা তা ফুটবলার না, আমি একজন ন্যাশনাল ফুটবলার। তখন এইসব শুনে তো আলবি একদম অবাক হয়ে যায় এবং কি এর পাশাপাশি তারা দুইজন ভিডিও কলের মাধ্যমে তারা দুইজন একে অপরের সাথে কথা বলতে থাকে। তবে সেই সময় আলবি শিলাকে বলে, আচ্ছা তুমি কি কাউকে বয়ফ্রেন্ড বানাতে চাও? শিলা বলে, তার আগে তো সেই ব্যক্তির তার মনের কথাটি আমাকে বলতে হবে, তারপর না হয় আমি সেটি ভেবে দেখবো। এরপরে আমরা দেখতে পাই আলবি শিলার বাড়ির গেটের সামনে এসে একটি খাবারের ব্যাগ দিয়ে যায়। আর এইসব দেখে তো শিলা প্রচন্ড খুশি হয়ে যায়। এরপর একদিন আলবি শিলাকে ফোন দিয়ে বলে, শিলা আমি তোমাকে কিছু বলতে চাই। শিলা বলে, কি বলবে বলো, আমরা তো এখন বেশ কাছাকাছি তাই না? আর এছাড়াও এই কয়দিনে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তখন এইসব শুনে তো শিলা কিছুটা অবাক হয়ে বলে, তুমি আমাকে এইসব কথা সামনাসামনি না বলে ফোনে কেন বলছো? আলবি বলে, যদি কোনো কারণে তুমি আমাকে প্রত্যাখ্যান করো তাহলে আমি ফোনটি কেটে দিব তাই। শিলা বলে, আমি যদি না বলি তাহলে তুমি ফোনটা কেটে দিবে, আর যদি হ্যাঁ বলি তাহলে কি করবে? আলবি বলে, সেটা তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। শিলা বলে, আচ্ছা তাহলে আমি তোমাকে প্রত্যাখ্যান করছি। তখন এইসব শুনে তো আলবির মনটা একদম খারাপ হয়ে যায়। এরপর যখনই সে ফোনটি কাটতে যাচ্ছিল ঠিক তখনই শিলা আলবির মুখের সামনে চলে আসে। এতে করে আলবি বলে, তুমি এখানে কি করে আসলে? শিলা বলে, বেলুন বিক্রেতার শব্দ শুনে আমি এখানে এসেছি। আলবি বলে, ও আচ্ছা, আর ফোনে কেন এটা হতে হলো? কিন্তু সেই সময় শিলা বলে, আচ্ছা তুমি যেন কি বলতে চাচ্ছিলে আমাকে সেটা আরেকবার বলো দেখি। আলবি বলে, তুমি তো আমাকে সরাসরি উত্তরটি দিলেই পারো। শিলা বলে, ঠিক আছে বলবে না তো, তাহলে আমি বাড়ি চলে যাই। এইসব দেখে আলবি বলে, ঠিক আছে বলছি, দয়া করে তুমি বাসায় যেও না। আর তখনই আলবি শিলাকে বলতে থাকে, শিলা আমি আসলেই তোমাকে অনেক ভালোবাসি, তাই তুমি কি আমাকে ভালোবাসো? শিলা বলে, না আমি তোমাকে ভালোবাসি না। আলবি বলে, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো না? শিলা বলে, আরে আমি তো মজা করছিলাম, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তখন এইসব শুনে তো আলবি অনেকটা খুশি হয়ে যায় এবং কি এর পাশাপাশি শিলাও খুশিতে একদম আত্মহারা হয়ে যায় এবং কি সেই সময় আলবি হাতের শেপের মতো একটি পুতুল শিলাকে উপহার দেয়। এতে করে তো শিলা খুশি হয়ে আলবিকে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখতে পাই তারা দুজন একটি স্টুডিওতে গিয়ে স্মৃতি জমা করে রাখার জন্য তারা দুজন অনেকগুলো ছবি
ছবি তোলে এবং কি সেই সময় তারা দুইজন অনেক সুন্দর একটি মুহূর্ত পার করছিল। তারপর আমরা দেখতে পাই তারা দুজন ভিডিও কলে অনেক সুন্দরভাবে কথা বলছে। তবে একটি পর্যায়ে কথা বলতে বলতে যখনই শিলা ভিডিও কলে আলবির দিকে তাকায় তখন সে দেখতে পায় আলবি অজান্তেই ঘুম এসে পড়েছে। এতে করে তো শিলা আলবির দিকে একদৃষ্টিতে চেয়ে থাকে। এরপর সকালে যখন শিলা ফুটবল ক্লাবে যায় তখন সে দেখতে পায় ফুটবল টিমের মধ্যে তাকে ক্যাপ্টেন বানানো হয়েছে। এমতো অবস্থায় যখনই দুইজন টিম মেম্বার শিলার কাছে আসে তখন শিলা তাদেরকে বলে, তোমরা কি কোনো গন্ধ পাচ্ছ? তারা দুইজন বলে, কিসের গন্ধ? শিলা বলে, বিজয়ের গন্ধ। এইসব বলে যখনই তারা তিনজন সুইমিং পুলে লাফ দেয় এতে করে তো তারা তিনজন অনেক সুন্দরভাবে সুইমিং পুলে সাঁতার কাটতে শুরু করে এবং কি সেই সময় শিলা তার বান্ধবীদের সাথে অনেক মজা করতে থাকে। তবে একটি পর্যায়ে যখনই তার বান্ধবীরা সুইমিং পুল থেকে উঠে যায় তখন শিলাও সুইমিং পুল থেকে উঠতে গেলে শিলার অজান্তেই অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু একটি পর্যায়ে শিলা সুইমিং পুল থেকে উঠতে গিয়ে সে কোনো কারণে আবারও পানির মধ্যে পড়ে যায়। এতে করে যখনই শিলা পানির নিচে যেতে শুরু করে তখন তার বান্ধবীরা দূর থেকে এইসব লক্ষ্য করলে তার বান্ধবীরা শিলার কাছে এসে শিলাকে পানি থেকে রক্ষা করে। এরপর যখন শিলাকে একটি হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন ডাক্তার শিলার রিপোর্টটি দেখে বলে, আপনার কি 3 মাস ধরে পিরিয়ড বন্ধ আছে আর আপনার কি মাঝে মধ্যে পেট ব্যথা করে? শিলা বলে, হ্যাঁ। এইসব শুনে ডাক্তারটি বলে, যত দ্রুত সম্ভব শিলাকে একটি অপারেশন করাতে হবে, এতে করে আমরা জানতে পারবো এটা কোনো ক্ষতিকর কিনা। শিলা বলে, আমার তো কোনো বিপজ্জনক রোগ হয়নি, তাই না? ডাক্তারটি বলে, আশা করা যায় না। আর তুমি বেশি চিন্তা করো না আর ক্লান্ত হও না, আর ফুটবল খেলা এখন চলবে না, ঠিক আছে? এইসব বলে ডাক্তারটি সেখান থেকে চলে যায়। কিন্তু ইরিনা তার মেয়ের এই অবস্থা দেখে তো খুব কষ্ট পায়। তারপর আমরা দেখতে পাই শিলা যখন বাসায় ফিরে আসে তখন শিলা ভিডিও কলে তার টিম মেম্বারদের সাথে কথা বলতে থাকে। এতে করে তার মনটা কিছুটা হলেও ভালো লাগে। যাই হোক, এরপর যখন শিলা তার নিজের কাপড়গুলোকে ঘরে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই শিলার পেটে আবারও অনেক ব্যথা হতে শুরু করে। এতে করে লাদিয়া দূর থেকে তার বোনের এই অবস্থা দেখে লাদিয়া তার বোনের কাছে এসে কাপড়গুলো তার বোনের ঘরে নিয়ে যেতে থাকে। আর লাদিয়ার এইসব কর্মকাণ্ড দেখে তো শিলা একদম খুশি হয়ে যায়। কিন্তু একটি পর্যায়ে যখনই শিলা তার পেটের দিকে তাকায় তখন সে দেখতে পায় তার পেটের কোষগুলো অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে টিউমার গঠন করছে। আর তোমরা তো বুঝতেই পারছো, এইসব দেখে তো যে কারোরই মন খারাপ হওয়ার কথা। যাই হোক, এরপর যখন শিলা ডিম কেনার জন্য একটি মুদির দোকানে চলে আসে তখন হিন্দারা নামের সেই ছেলেটি তার পেটের দিকে খেয়াল করলে তখন সে মনে মনে বাজে চিন্তা করতে থাকে। সেটা আমি বলতে পারবো না, সেটা তোমরা বুঝে নাও। এরপর যখন শিলা সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই কয়েকজন প্রতিবেশীরা শিলার দিকে খারাপ নজরে দেখছিল। আর এছাড়াও তো লোক সমাজে এরকমটাই হয়, তাই না? যাই হোক, এরপর আমরা শিলাকে একটি হসপিটালে দেখতে পাই যেখানে শিলা মনে মনে বলছিল 6 মাস ধরে প্রতিনিয়তই আমার টিস্যুগুলো বৃদ্ধি পাচ্ছে, তাই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে হবে। আর এইসব ভাবার মাঝে আলবি সেখানে চলে আসে। আর এছাড়াও আলবি সবসময় ছায়ার মতো শিলার পাশেই থাকতো আর কখনই সে তাকে চোখের আড়াল করতে দেয়নি। তারপর আমরা দেখতে পাই শিলাকে একটি অপারেশন করানোর জন্য সবাই মিলে শিলাকে একটি ওটি রুমে নিয়ে যাচ্ছিল। এরপর যখন শিলাকে একটি ওটি রুমে প্রবেশ করানো হয় এবং যখনই তার অস্ত্রোপচার করা শুরু হয়ে যায় তখন ওটি রুমের বাহির থেকে শিলার মা বাবা ও আলবি মিলে শিলাকে বিভিন্নভাবে সাহস যোগাতে সাহায্য করে। তারপর যখন শিলার অস্ত্রোপচার কমপ্লিট হয়ে যায় তখন ডাক্তার সেখানে থাকা সবাইকে বলে, আমরা সফলভাবে টিউমারটি সরিয়ে ফেলতে পেরেছি, কিন্তু শিলার কোষ বৃদ্ধি দেখে মনে হচ্ছে একটি নিরীহ সৃষ্টির জন্য হয়তো এই গতিটি অনেক বেশি। তবে এটি সম্পূর্ণভাবে প্রতিরোধের জন্য আমরা ধারাবাহিকভাবে শিলাকে কয়েকটি কেমোথেরাপি সেশন দেব। এইসব শুনে শিলা বলে, আচ্ছা আমি আবারও কবে থেকে ফুটবল খেলতে পারবো? ডাক্তারটি বলে, তুমি এখন থেকে স্বাভাবিকভাবে চলতে পারো, কিন্তু তোমার এখনো খুব বেশি পরিশ্রম করা যাবে না, ঠিক আছে? এইসব বলে ডাক্তারটি সেখান থেকে চলে গেলে শিলার মা বাবা ও আলবি মিলে শিলাকে বলে, আমরা আশা করি আল্লাহর রহমতে তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে, তাই তুমি বেশি একটা চিন্তা করো না। অন্যদিকে আলবি যখন তার কাজে খুব দেরি করে চলে আসে তখন তার মালিক ডেরি আলবিকে অনেক বকাঝকা করে, কিন্তু এখানে আলবির কোনো কিছুই করার থাকে না। এরপর যখন কাজ শেষ করে আলবি বাসায় ফিরে আসে তখন শিলা আলবিকে মেসেজের মাধ্যমে বলে, কালকে আমার কেমো দেওয়া হবে, তুমি কি আমার জন্য আসবে? আলবি বলে, হ্যাঁ অবশ্যই আসবো, কেন আসবো না। আর এছাড়াও আলবি শিলাকে নিয়ে অনেক চিন্তিত ছিল, কারণটি হলো তার প্রিয় মানুষটির যেন কখনোই বড় ধরনের কোনো রোগ ধরা না পড়ে এই ভেবে। যাই হোক, এরপর যখন শিলার কেমোথেরাপিটি দেওয়া শুরু হয়ে যায় সেই সময় আলবি বলে, আচ্ছা তুমি সুস্থ হয়ে প্রথমে কি করতে চাও? শিলা বলে, আমি আবারও খুব শীঘ্রই ফুটবল খেলতে চাই। তখন এইসব শুনে আলবি কি বলবে সে তো আর কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। এবং কি আমরা সেই সময় দেখতে পাই শিলাকে কেমোথেরাপি দেওয়ার সময় আলবি এক মুহূর্তের জন্য হলেও তার চোখের আড়াল করেনি এবং কি সবসময় আলবি শিলার পাশেই থাকতো। আর এছাড়াও তারা দুজন সেই সময় অনেক সুন্দর একটি মুহূর্ত পার করছিল। এরপর যখন শিলা বাসায় ফিরে আসে তখন এরিনার তার মেয়ের এই অবস্থা দেখে তো তার কাছে প্রচন্ড খারাপ লাগে। আর এছাড়াও সে চিন্তা করতে থাকে তার মেয়ের এই চিকিৎসার জন্য এতগুলো টাকা সে কোথায় থেকেই পাবে। এর পরের দিন শিলাকে আমরা আবারও কেমোথেরাপি নিতে দেখতে পাই। আর ঠিক তখনই আলবি সেখানে চলে আসে যেন শিলা কোনোভাবেই ভয় না পায়।
এরপর যখন শিলা বাসায় ফিরে এসে খাবার খেতে বসে তখন সেই সময় শিলা তার চুল ঠিক করতে ধরলে শিলার হাত বেয়ে অনেকগুলো চুল শিলার হাতে চলে আসে। এতে করে তো শিলা অনেকটা চিন্তিত হয়ে যায়। এরপর যখন শিলা খাবার নিয়ে তার মায়ের কর্মক্ষেত্রে চলে আসে তখন শিলা দূর থেকে তার মা আর অফিসের অনারের কথা চুপ করে শুনছিল, যেখানে এরিনা তার অফিসের বসকে বলে, আপনি কি আমাকে আর কিছু টাকা ধার দিতে পারবেন? আমার সময় হলে আমি আপনার সব টাকাই ফেরত দিয়ে দিব, দয়া করে আপনি আমাকে একটু সাহায্য করুন না। এইসব শুনে তার অফিসের বস বলে, আপনি ইতিমধ্যে আমার থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছেন, তার জন্য আমি আর কোনো টাকা দিতে পারবো না। আর দূর থেকে শিলা এইসব কথা শুনলে তো তার নিজের কাছে প্রচন্ড খারাপ লাগতে থাকে। এতে করে শিলা এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায়। তবে একটি পর্যায়ে এরিনা তার টিফিন বক্সটি দেখতে পেলে সে ভাবতে থাকে এই টিফিন বক্সটাই কেই বা নিয়ে এসেছে। তারপর আমরা রাতে দেখতে পাই সেই 3 প্রতিবেশী মিলে শিলার নামে অনেক বাজে বাজে কথা বলতে থাকে। আর এছাড়াও তো তারা জানতোই না শিলার টিউমারের কারণে তার পেটটি বড় দেখা গিয়েছিল। অথচ তারা এই বিষয়টি না জেনে শিলার ব্যাপারে অনেক বাজে বাজে কথা বলে যায়। কিন্তু একটি পর্যায়ে এরিনার রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় তাদের মুখে শিলার কথা শুনলে এরিনা পুরো কথা না শুনে তাদেরকে বলে, আমার মেয়ের জন্য আপনাদের প্রার্থনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তখন এইসব শুনে তো তারা সবাই একদম হতভম্ব হয়ে যায়। আর এছাড়াও এরিনা তাদের পুরো কথা না শুনে তাদেরকে ঠিকমতো বুঝে উঠতে পারেনি। এরপর যখন এরিনা রান্না করছিল ঠিক তখনই শিলা তার মায়ের দিকে রাগান্বিতভাবে চেয়ে থাকে। এতে করে এরিনা সেই বিষয়টি বুঝতে পারে। জানোই তো একজন মা সবই বুঝতে পারে। এবং কি সেই সময় শিলা এসে তার মাকে বলে, মা আমি কি তোমাকে কিছু বলতে পারি? এরিনা বলে, হ্যাঁ। শিলা বলে, মা আমি আসলে বলতে চাই আমি তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি আসলে অনেক দুঃখিত, তাই এর জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। এইসব শুনে তার মা বলে, আরে পাগলে, তুমি তো আমাদেরকে কোনো কষ্টই দেওনি, তাহলে তুমি ক্ষমা চাইছো কেন? শিলা বলে, মা তুমি আমাকে মিথ্যা বলো না, আমি সবকিছুই শুনেছি। আর এছাড়াও তো বাবাও এখন ওভার টাইমে কাজ করেন, তাই না? এরিনা বলে, শিলা সন্তানের যত্ন নেওয়া তো পিতামাতার দায়িত্ব, তাই না? সুতরাং তুমি এটা নিয়ে কখনোই ভেবো না, আমরা সবসময় তোমার পাশেই থাকবো, ঠিক আছে? তখন এইসব শুনে শিলা কি বলবে সে তো আর কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। আর এছাড়াও মেয়ের এই অবস্থা দেখে এরিনার কাছেও প্রচন্ড খারাপ লাগে। তারপর আমরা দেখতে পাই তাদের পরিবারের সবাই মিলে একসাথে অনেক সুন্দরভাবে খাবার খেতে থাকে এবং কি সেই সময় তারা সবাই অনেক সুন্দর একটি মুহূর্ত পার করছিল। এর পরের দিন সকালে যখন শিলা তার বাড়ির উঠানে কাপড় নাড়িয়ে দিয়েছিল তখন হঠাৎ করে আলবি সেখানে চলে আসলে শিলা অনেক খুশি হয়ে যায়। তবে একটি পর্যায়ে শিলা আলবিকে বলে, আমার খুব শীঘ্রই কেমোথেরাপি দেওয়া শেষ হয়ে যাবে, তাই আমি আবারও খুব শীঘ্রই ফুটবল খেলতে পারবো, তাই না? এবং কি আমরা দুইজন আবারও একসাথে হাঁটতে পারি। আলবি বলে, তুমি আসলে কার সাথে হাঁটতে চাও? শিলা বলে, কেন, তোমার সাথে? আলবি বলে, আমি চাই না। শিলা বলে, কেন? আলবি বলে, কেন না, তার আগে আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন এইসব শুনে তো শিলা খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। এবং কি সেই সময় শিলা বলে, এইভাবে কি কেউ প্রস্তাব দেয়? প্রস্তাব দিতে গেলে তো ফুল লাগে, আংটি লাগে, সেগুলো কোথায়? এইসব শুনে আলবি কানে ফোন রেখে বলে, হ্যালো, আপনি কি আমাকে গতকালের ফুল বিক্রেতার সাথে যোগাযোগ করিয়ে দিতে পারবেন? আর তখনই পাশ থেকে শিলা বলে, 1000 সূর্যমুখী ফুল নিতে বলো, ঠিক আছে? আলবি বলে, এটা তো অনেক বেশি, 100টা হলে হয় না? আর এর পাশাপাশি কি আংটিও লাগবে? শিলা বলে, যদি তুমি ফুল আর আংটি ম্যানেজ করতে পারো তাহলেই তোমার প্রস্তাবটি গ্রহণ করা হবে। এইসব শুনে আলবি বলে, তাহলে কি তুমি আমার প্রস্তাবটি গ্রহণ করছো না? শিলা বলে, আরে আমি শুধু মজা করছিলাম, আমি শুধু তোমাকেই চাই, আর কিছুই চাই না। আর এইসব শুনে তো আলবি একদম স্তব্ধ হয়ে যায়। এবং কি সেই সময় শিলা বলে, একবার যদি আমাদের বিয়ে হয়ে যায় না তাহলে আমি সত্যিই চাইবো আমাদের জন্য একটি প্রাণবন্ধ বাড়ি থাকে, যেখানে আমাদের অনেক বাচ্চা থাকবে, এতে করে আমাদের কখনোই আর একাকিত্ব লাগবে না। আলবি বলে, হ্যাঁ আমরা এটা করব, আর আমরা অনেক সুখী হব, দেখে নিও। তারপর আলবি ও শিলা যখনই একটি রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য চলে আসে তখন হঠাৎ করেই শিলার পেটে আবারও অনেক ব্যথা হতে শুরু করে। কিন্তু সেই সময় শিলা আলবিকে সেই বিষয়টি কোনোভাবেই বুঝতে দেয় না। এরপর শিলা বাসায় ফিরলে তার পেটটি আবারও প্রচন্ড ব্যথা করলে তার ছোট বোন এইসব দেখতে পেয়ে লাদিয়া এক মুহূর্ত দেরি না করে আলবি ও লাদিয়া মিলে শিলাকে একটি হসপিটালে নিয়ে আসে। এরপর আমরা দেখতে পাই শিলাকে অনেক ধরনের টেস্ট করানো হয় এবং কি একটি পর্যায়ে ডাক্তার শিলার রিপোর্ট দেখে সেই ডাক্তারটি শিলা ও তার পরিবারকে উদ্দেশ্য করে বলে, আসলে বলতে গেলে শিলার দিনে দিনে ডিম্বাশয়ের ক্যান্সার কোষের বৃদ্ধি ঘটছে। আর এছাড়াও যে শিলার আমরা যে অপারেশনটি করিয়েছিলাম ঠিক তার ডান পাশে নতুন ক্যান্সার কোষের বৃদ্ধি ঘটছে এবং কি সেই ক্যান্সার কোষটি বেশ আক্রমণাত্মক। আর এছাড়াও শিলার ডিম্বাশয় ও অন্ত্রেও বেশ কয়েকটি দাগ রয়েছে। তাই আমার পরামর্শ থাকবে যত দ্রুত সম্ভব অস্ত্রোপচারের মাধ্যমে ডিম্বাশয় ও জরায়ু অপারেশন করতে হবে। এইসব শুনে শিলা বলে, মাফ করবেন ডাক্তার, এর বাইরে কি কোনো বিকল্প রাস্তা নেই? ডাক্তার বলে, মনে হচ্ছে এটাই সর্বোত্তম বিকল্প। তখন এইসব শুনে তো শিলা একদম স্তব্ধ হয়ে যায়। ঠিক এমন সময় আলবি বলে, যদি শিলার অস্ত্রোপচার করা হয় তাহলে তো সে ঠিক হয়ে যাবে, তাই না? তখন এইসব শুনে তো শিলার রাগান্বিতভাবে আলবির দিকে চেয়ে থাকে। এইসব দেখে যখনই আলবি শিলার কাঁধে হাত রাখে ঠিক তখনই
শিলা তার কাঁধ থেকে আলবির হাতটি সরিয়ে নেয় এবং সে সেখান থেকে চলে যায়। এরপর শিলা বাসায় ফিরলে আলবি যখনই শিলাকে খাবার খাইয়ে দিতে ধরে তখন শিলা আলবিকে বলে, আমি আর আমাদের সম্পর্কটি আর রাখতে চাচ্ছি না, তাই তুমি আমার থেকে অনেক দূরে চলে যাও। আলবি বলে, তুমি হঠাৎ কেনই বা এইসব কথা বলছো? আর তুমি কি দেখতে পারছো না আমরা দুইজন এখনো ভালো আছি? শিলা বলে, ভালো বলতে আসলে তুমি কি বোঝাতে চাচ্ছ? আর তুমি কি আমার অবস্থা দেখতে পারছো না? আলবি, আমার ক্যান্সার হয়েছে, দয়া করে তুমি আর পাগলামি করো না। আলবি বলে, শিলা তুমি এইভাবে কেনই বা বলছো? শিলা বলে, দেখো আমি অনেকবার কেমোথেরাপি নিয়েছি আর আমার অস্ত্রোপচারও হয়েছে, আর এখন কিনা আমার জরায়ু অপসারণ করাতে হবে, তাই আর আমি কখনোই আর আগের মতো থাকবো না। আর এছাড়াও আমাদের মধ্যে আর কোনো আশা বাকি নেই। তবে এইসব শোনা সত্ত্বেও আলবি কোনোভাবে শিলার কোনো কথাই শুনতে চাচ্ছিল না। এতে করে শিলা আলবিকে ধাক্কা দিয়ে ঘরের বাইরে নিয়ে আসলে আলবি বলে, শিলা আমি শুধু তোমার সাথেই থাকতে চাই, দয়া করে তুমি আমার সাথে এরকমটা করো না। তবে শিলা আলবির কোনো কথা না শুনে শিলা সেখান থেকে যাওয়ার সময় আলবি শিলাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও শিলা কোনোভাবে আলবির কোনো কথাই শুনছিল না। তারপরও আলবি বলে, শিলা আমি শুধু তোমার সাথেই থাকতে চাই, তুমি তারপরও কেন আমার কথা বুঝতে পারছো না? শিলা বলে, তুমি আসলে একটা বোকা ছেলে, তুমি তো চাইলে অন্য একটি মেয়েকেও খুঁজে নিতে পারো। আলবি বলে, না আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। শিলা বলে, তুমি এমন একজনকে বিয়ে করতে চাও যে কিনা কখনোই সন্তানই নিতে পারবে না। আলবি বলে, তবুও আমি তোমার সাথেই থাকতে চাই। শিলা বলে, তুমি কি ভবিষ্যতের কোনো মৃতদেহকে বিয়ে করতে চাও? আলবি বলে, শিলা আমরা কখন মারা যাবো তা তো আমরা কেউ জানি না, আর আমরা ঠিক কতদিন বাঁচবো সেটাও জানি না। আর হ্যাঁ, তুমি না হয় এখন অসুস্থ আছো, আর যদি এমন হয় তোমার আগে আমি মারা যাই, আর এমনও তো হতে পারে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি কোনো একটি দুর্ঘটনায় মারা গেলাম। আর এইসব শুনে শিলা আলবিকে একটি চড় মেরে বলে, তুমি এখন বাড়ি যাও। এইসব বলে শিলা আলবিকে তার থেকে দূরে সরিয়ে দেয়। এতে করে আলবির আর কোনো কিছুই বলার থাকে না। অন্যদিকে শিলা একটিবদ্ধ করে মনের কষ্টে অনেক কাঁদতে থাকে। আর বুঝতেই তো পারছো এরকমটা হলে একজন মেয়ের কেমনই বা লাগবে। এরপর যখন আলবি দেরি করে তার কাজে ফিরে আসে সেই সময় তার অনার ডেইরি আলবিকে দেখে বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আর এছাড়াও তো তুমি আমার কোম্পানির ডায়েরিটিও ব্যবহার করেছো। ডেইরি আরো বলে, আমি তোমাকে বলেছিলাম এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, আর তুমি কাজ ফেলে কোথায় গিয়েছিলে? এইসব শুনে আলবি বারবার তার কাছে ক্ষমা চাইলেও ডেইরি আলবির সাথে অনেক বাজে ব্যবহার করতে থাকে এবং কি সে আলবির মাকে নিয়ে অনেক বাজে কথা বলতে থাকে। তখন আলবি তার মায়ের কথা শুনলে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। এতে করে আলবি সে নিজে থেকে সেই চাকরিটি ছেড়ে দেয়। তারপর সেই রাতে আমরা আলবিকে একটি বাড়ি খুঁজতে দেখি যেখানে সে থাকবে। তবে একটি পর্যায়ে এক মহিলা আলবিকে বলে, পাশের বাড়িতে একটি ঘর ফাঁকা আছে, তুমি চাইলে সেখানে যেতে পারো। এরপর যখন আলবি সেই বাসার সামনে চলে আসে তখন একজন বৃদ্ধ লোক বের হয়ে আসলে আলবি বলে, এখানে কি কোনো ফাঁকা ঘর আছে? তারপরে আমরা দেখতে পাই সেই বৃদ্ধ লোকটি আলবিকে একটি ঘর দেখিয়ে দিচ্ছে, কিন্তু সেই ঘরটির ভাড়া ছিল অনেক বেশি। তারপরও আলবি সেই ঘরটি ভাড়া নিয়ে নেয়। তারপর যখন আলবি তার মায়ের সাথে ভিডিও কলে কথা বলছিল তখন তার মা বলে, তোর পিছনের দেওয়ালের রংটি ভিন্ন কেন রে? আলবি বলে, মা আমি একটি নতুন বাসা ভাড়া নিয়েছি তাই আর কি। কিন্তু আলবি যে চাকরি ছেড়েছে সেই কথাটি তার মাকে বলে না। যাই হোক, সেই সময় তার মা বলে, আমি না বলেছি কোনো সমস্যায় পড়লে তুমি আমাকে জানাবে, কিন্তু তুমি আমাকে কোনো কিছুই বলো না। আলবি বলে, মা তুমি অযথাই চিন্তা করছো, কোনো কিছুই হয়নি, তুমি শুধু আমার জন্য প্রার্থনা করো তাহলেই হবে। তার মা বলে, আমি তোমার জন্য সবসময় প্রার্থনা করি। এরপর যখন আলবি ফোনটি রেখে দেয় ঠিক তখনই আলবি কান্নায় একদম ভেঙে পড়ে। অন্যদিকে শিলা ফুটবল আর তার জার্সিটি দেখলে তার কাছে আবারও অনেক খারাপ লাগে। তারপর যখন শিলা একটি জায়গায় বসেছিল তখন তার ছোট বোন লাদিয়া এসে শিলাকে বলে, তুমি কি জানো আলবি সেই কাজটি ছেড়ে দিয়েছে এবং কি সে পানি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার কাজ করছে। এইসব বলে যখনই লাদিয়া তার বোনের হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছিল তখন লাদিয়া তার বোনের সাথে কিছুটা খুনসুটি করতে থাকে। কিন্তু একটি পর্যায়ে লাদিয়া মন খারাপ করে তার বোনকে বলে, আপু তোমাকেই কেন এরকমটা হতে হলো? শিলা বলে, আমি ঠিক জানি না কেনই বা আমার সাথে এরকমটা হলো। এইসব শুনে লাদিয়া তার বোনকে জড়িয়ে ধরে বলে, আপু আমি এখনো এটি মেনে নিতে পারছি না। শিলা বলে, আমিও না, আর তোমাকে অনেক শক্তিশালী হতে হবে, ঠিক আছে? অন্যদিকে আলবি যখন পানির বোতল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটি গাড়িতে তুলছিল তখন সে কিছুটা ক্লান্ত হয়ে গেলে একটি জায়গায় বসলে আলবি যখনই ফোন বের করে শিলার প্রোফাইল চেক করে তখন সে দেখতে পায় শিলা কালকে বার্ষিক ক্যান্সার সার্ভাইভার্স ডে ইভেন্টে যোগ দিবে। এতে করে আলবি সেই ইভেন্টের অ্যাড্রেসটি জেনে নেয়। তারপর যখন সকালে শিলা তার মা বাবা ও তার ছোট ভাই বোনকে নিয়ে সেই ইভেন্টে চলে আসে তখন শিলা সেখানে থাকা অনেক ক্যান্সার রোগীদের সাথে বসলে শিলার কাছে কিছুটা হলেও ভালো লাগতে শুরু করে। তবে একটি পর্যায়ে একটি ছোট মেয়ে এসে শিলাকে বলে, তুমি দেখতে আসলেই অনেক সুন্দর, আর তুমি কি আমার মাথায় হাত বুলিয়ে দিবে? এইসব শুনে শিলা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুমিও দেখতে অনেক সুন্দর। সেই ছোট্ট মেয়েটি বলে, জানো আপু তোমার চুলগুলো না অনেক সুন্দর। শিলা বলে, তোমাকে অনেক ধন্যবাদ
তার তোমার নাম কি? সেই ছোট্ট মেয়েটি বলে আমার নাম মুক্তা। এইসব বলে যখনই মুক্তা সেখান থেকে চলে যাচ্ছিল তখন মুক্তা শিলাকে বলে আপু তুমি দয়া করে কেঁদো না। এইসব দেখে শিলার বাবা বলে আমি তোমাকে এখানে এনেছি যেন তুমি কখনোই একাকিত্ব বোধ না করো। শিলা বলে তোমাকে অনেক ধন্যবাদ বাবা। এবং কি সেই সময় আমরা অনেক আবেগ আপ্লিত একটি মুহূর্ত দেখতে পাই। আর এরই মধ্যে শিলা আলবিকে দেখতে পেলে আলবি শিলার কাছে এসে বলে শিলা তোমার অবস্থা যাই হোক না কেন আমি আমাদের সম্পর্কের জন্য লড়াই চালিয়ে যাব। আর তুমি চাইলেও আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আর তুমি কখনোই একা নও, আমি তোমার সাথে সবসময়ই আছি। তাই তুমি কি আমাকে আবারও গ্রহণ করবে? শিলা বলে আলবি এটা গ্রহণ করা খুবই কঠিন। আলবি বলে আমরা একসাথে এটা না হয় মেনে নিতে শিখবো। শিলা বলে তুমি কি সত্যি আমাকে এতটাই পছন্দ করো? আলবি বলে হ্যাঁ, মৃত্যু পর্যন্ত। আর তখনই শিলা আলবিকে জড়িয়ে ধরে। আর ঠুনকো পৃথিবীতে হয়তো সত্যকারের ভালোবাসা হয়তো এরকমই হয়। তারপর আলবি যখন শিলার চুল কেটে দিয়েছিল তখন চুল কাটতে আলবির প্রচন্ড কষ্ট হচ্ছিল। তারপরও সেই শিলার চুল কাটতে থাকে এবং কি সেই সময় শিলারও প্রচন্ড খারাপ লাগছিল। কিন্তু তাদের দুইজনের খারাপ লাগলেও যে কোনো কিছুই করার থাকে না। এরপর আমরা দেখতে পাই শিলা একটি ভিডিও রেকর্ড করে আলবিকে কেন্দ্র করে বলতে থাকে আলবি আমি তোমাকে কিছু কথা এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই, কিন্তু তার আগে তোমার থেকে আমি মাফ চেয়ে নিচ্ছি, কেননা তোমার মূল্যবান সময় শুধুমাত্র আমার কষ্টের মধ্যে দিয়েই ব্যয় হয়েছে। এবং কি আমি সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি আমি অন্তত তোমাকে যেন সুখী করার সুযোগ পাই। আর এছাড়াও আমি সবসময় বিশ্বাস করি আল্লাহর পরিকল্পনা সর্বদাই উত্তম। আর আমি তোমাকে বলতে চাই দয়া করে তুমি আর কখনোই ক্লান্ত হয়ে যেও না, কেননা তোমার দুই পা আমার সাথে হাঁটছে। এবং কি তোমার হাত দুইটিও ক্লান্ত হতে দিও না আমাকে জড়িয়ে ধরার জন্য আর আমার চোখের পানি মুছে দেওয়ার জন্য। আর এছাড়াও আমি যতদিন বেঁচে আছি আমি তোমার সাথে সুন্দর একটি মুহূর্ত উপভোগ করতে চাই। আর সর্বশেষ আমি তোমাকে একটি কথাই বলতে চাই, আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। এইসব বলে শিলা ভিডিও রেকর্ডিংটি অফ করে দেয়। তারপর আমরা দেখতে পাই শিলা অপারেশন করার জন্য সেই এগ্রিমেন্টে সাইন করে দেয়। এরপর আমরা দেখতে পাই শিলাকে একটি অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর যখন শিলার অপারেশনটি শেষ হয়ে যায় তখন দূর থেকে শিলার মা বাবা ও তার ছোট বোন ও আলবি মিলে দূর থেকে ইশারার মাধ্যমে শিলাকে সাহস যোগাচ্ছিল। এবং কি সেই সময় আমরা আরো দেখতে পাই আলবি কখনোই শিলাকে তার চোখের আড়াল হতে দেয়নি, বরঞ্চ আলবি সবসময় শিলার পাশে থাকতো এবং তার যত্ন নিত। অন্যদিকে আমরা দেখতে পাই হিন্দ্রা রিনাকে বলে শিলা তো আসলে গর্ভবতী নয়, তার আসলে টিউমার হয়েছিল এবং সর্বশেষ ক্যান্সার হয়েছে, অথচ এতদিন ধরে আমরা শিলাকে ভুল বুঝে এসেছি। আর এইসব জানতে পারি তো আমার কাছে অনেক অপরাধবোধ মনে হচ্ছে। তখন রিনা এসব শুনলে তো তার কাছে প্রচন্ড খারাপ লাগে। এরপর যখন প্রচন্ড ব্যথায় শিলা আবারও নিচে পড়ে যায় তখন শিলাকে সাথে সাথে হসপিটালে নিয়ে আসলে সেই ডাক্তারটি শিলাকে দেখে বলতে গেলে তার ক্যান্সার কোষগুলো দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। এর ফলে তার মেরুদণ্ড ও স্নায়ুর উপর প্রচন্ড চাপ পড়ছে। এই কারণে তার দুপায়ে দুর্বলতা দেখা দিচ্ছে। এখানে আমরা বুঝতে পারি শিলা আর কখনোই আগের মতো হাঁটতে পারবে না, অর্থাৎ বলতে গেলে শিলার খুব দ্রুতই অবনতি হচ্ছে। এবং কি সেই সময় সেই ডাক্তারটি আরো বলে শিলাকে যত দ্রুত সম্ভব আরো একটি অপারেশন করাতে হবে, আর তা না হলে ক্যান্সার কোষগুলো আরো দ্রুত বৃদ্ধি পাবে। এরপর আমরা আবারও দেখতে পাই শিলাকে সবাই মিলে একটি অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাচ্ছে। তারপর যখন শিলার অপারেশন শুরু হয়ে যায় তখন যেন আলবি অনেকটা চিন্তিত হয়ে পড়ে। আর এরই মধ্যে আলবির মা মামাক সেখানে চলে আসলে মামাক তার ছেলেকে দেখে একদম জড়িয়ে ধরে। তবে একটি পর্যায়ে আলবি তার মাকে বলে মা আমি শিলাকে বিয়ে করতে চাই আর আমি তাকে অনেক ভালোবাসি। তার মা বলে কিন্তু একজন অসুস্থ ব্যক্তির যত্ন নেওয়াটা কিন্তু এতটাও সহজ নয়। আলবি বলে আমি জানি মা। মামা বলে যদি তুমি তাকে সত্যই ভালোবেসে থাকো এবং তুমি যদি তার দায়িত্ব নিতে সক্ষম হও তাহলে আমি তোমাকে আমার আশীর্বাদ দিতে রাজি আছি। আলবি বলে মা তুমি কি সত্য বলছো? তার মা বলে হ্যাঁ। আর এইসব শুনে তো আলবি কি বলবে সে তো আর কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর যখন শিলাকে অপারেশন থিয়েটার থেকে বের করা হয় এবং তাকে একটি কেবিন রুমে নিয়ে যাওয়া হয় ঠিক এর কিছুক্ষণ পর আলবি শিলার হাত ধরে শিলার মা ও তার বাবাকে বলে যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে আমি শিলাকে বিয়ে করতে চাই। আর এইসব শোনা মাত্র তো শিলা অনেকটাই খুশি হয়ে যায়। এবং কি সেই সময় আলবি শিলাকে বলতে থাকে এই প্রথম কোনো একটি বিষয়ে আমি নিশ্চিত হয়ে সিদ্ধান্ত নিতে পেরেছি, আর সেটি হলো আমি কি তোমাকে বিয়ে করতে পারি আর তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? শিলা বলে হ্যাঁ আমি রাজি আছি। আর এইসব শুনে তো আলবির খুশিতে তার দু চোখ দিয়ে অজান্তে অশ্রু ঝরে পড়ে। এরপর আমরা দেখতে পাই শিলা তার বিয়ের জন্য অনেক সুন্দরভাবে সাজতে থাকে এবং কি এর পাশাপাশি আলবিও অনেক সুন্দরভাবে তার বিয়ের জন্য সাজতে থাকে। এরপর আমরা দেখতে পাই শেষমেশ আলবি ও শিলার মধ্যে বিয়েটি হয়েই যায়।
তারপর যখন শিলাকে ঘর থেকে বের করে বাইরে নিয়ে আসা হয় তখন শিলা আলবিকে দেখে অনেক সুন্দরভাবে মুচকি হাসতে থাকে। আর শিলার হাসি দেখে তো তার বাবার কাছে অনেক ভালো লাগে, কেননা প্রত্যেকটা বাবাই চায় তার সন্তানরা হাসি খুশি আর অনেক সুখে থাকুক। যাই হোক, একটি পর্যায়ে আমরা দেখতে পাই আলবি শিলার হাতে একটি আংটি পরিয়ে দেয়। আর এইসব দেখে তো খুশির সাথে শিলার দু চোখ দিয়ে অজান্তে অনেক পানি পড়তে থাকে। আর এছাড়া শিলাও আলবির হাতে একটি আংটি পরিয়ে দেয়। তারপর আমরা দেখতে পাই শিলা আলবির হাতে একটি চুমু দেয় এবং কি এর পাশাপাশি আলবিও শিলার কপালে একটি চুমু দেয় এবং কি সেই সময় তারা দুইজন অনেক সুন্দর একটি মুহূর্ত পার করছিল। এরপর একটি পর্যায়ে শিলা সবাইকে কেন্দ্র করে বলে, আমি মরে যাওয়ার আগে আমি আমার সম্পর্কে সবার মতামত জানতে চাই। আলবি বলে, শিলা দয়া করে তুমি এইভাবে কথা বলো না। উত্তরে শিলা বলে, কেউ কি প্রথমে আমার সম্পর্কে বলতে চাও? তখনই মোহাম্মদ বলে ওঠে, আমার বোন খুব দৌড়ায় আর সে খুব ভালো ফুটবল খেলতে পারে, আর আমার বোন খুব কথা বলে, আর সেই সাধারণত আমাকে বাইরে কখনই খেলতে দেয় না, কিন্তু এখন আমার বোন সবসময় চুপ থাকে এবং কি সে প্রায়শই আমাকে ফোন ধরে ভিডিও করতে বলতো, কিন্তু এখন আর কেউ বলে না আমাকে ভিডিও করে দিতে। এইসব বলে মোহাম্মদ তার বোনের কাছে গিয়ে তার বোনকে জড়িয়ে ধরে এবং তার বোনকে বলে, আপু আমি তোমাকে অনেক ভালোবাসি। শিলা বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি আমাকে কখনই ভুলে যেও না, ঠিক আছে? এরপর লাদিয়া শিলাকে বলতে থাকে, চলো আমরা দুজন একসাথে বুড়ি পর্যন্ত একসাথে বেঁচে থাকি, আর এছাড়াও তুমি সবসময় আমার বড় বোন হয়েই থাকবে। আর আমি সবসময় ভয় করি যদি আর আমার কোনো বড় বোন না থাকে তাহলে আমি কি করব সেটা আমি তা জানি না। এইসব বলে লাদিয়া কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে শিলার বাবা কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়, কেননা একজন বাবা হয়তো সন্তানের সামনে কান্নাও করতে পারে না আর সন্তানের কষ্ট সহ্যও করতে পারে না। এই জন্যই হয়তো শিলার বাবা সেখান থেকে চলে গিয়েছিল। এরপর আলবির মা শিলাকে বলতে থাকে, আমি সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করতাম আমার ছেলের জন্য অনেক সুন্দর একটি স্ত্রী পায় আর সে যেন অনেক বুদ্ধিমতী হয়। এইসব বলে তার মা আলবিকে বলে, আমি যে এরকম মেয়েকে চেয়েছিলাম সে হয়তো শিলাই, তাই না? এইসব শুনে আলবি তার মুখের ভাষাটি হারিয়ে ফেলে, সে আর কোনো কিছু বলতে পারে না। তারপর এরিনা তার মেয়েকে বলে, আমি সবসময় তোমার জন্য গর্বিত থাকবো, কেননা তুমি একজন শক্তিশালী মেয়ে, আর এছাড়াও তুমি মায়ের অনেক প্রিয় একজন মেয়ে। এইসব বলে এরিনা তার কথাটি শেষ করে। সর্বশেষ আলবি তার প্রিয় ভালোবাসার মানুষটিকে বলতে থাকে, আমি তোমাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলবো আমি সেটি বুঝতে পারছি না, তবু আমি শুধু তোমাকে জানাতে চাই আমি তোমার স্বামী হতে পারি, তোমার প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো, আর সেটা সবসময় আমার জীবনের শেষ পর্যন্ত থাকবে। এতে করে আলবি ও শিলার দু চোখ দিয়ে অঝরে অনেক পানি পড়তে থাকে, আর এইসব দেখে তারা দুইজন একে অপরের চোখের পানি মুছে দিতে থাকে। এরপর আমরা দেখতে পাই আলবি শিলাকে তার ফুটবল খেলার মাঠে নিয়ে এসেছে, যেখানে আলবি ফুটবল নিয়ে শিলার সাথে অনেক মজা ঠাট্টা করছিল। এর পাশাপাশি আলবি শিলাকে ফুটবল খেলার মাঠেই ঘুরে ঘুরে দেখাচ্ছিল এবং কি সেই সময় তারা দুইজন অনেক সুন্দর একটি মুহূর্ত পার করছিল। তারপর যখন হিন্দ্রা মোহাম্মদ আলবি ও শিলা মিলে বাসার দিকে ফিরছিল তখন মোহাম্মদ বলে, আপু চলো আমরা একটি রেস দেই। এতে করে আলবি কিছুটা জোরে দৌড়াতে শুরু করে, কিন্তু একটি পর্যায়ে যখনই আলবি কিছুটা দূরে চলে আসে তখন শিলা হঠাৎ করেই অনেকটা অসুস্থ হয়ে গেলে শিলা সঙ্গে সঙ্গে তার জ্ঞানটি হারিয়ে ফেলে। আর এইসব দেখে তো আলবি চিৎকার করে অ্যাম্বুলেন্স ডাকতে থাকে। তারপর আমরা দেখতে পাই শিলাকে অ্যাম্বুলেন্সে করে একটি হসপিটালে নিয়ে আসা হয়েছে, যেখানে শিলাকে একটি আইসিইউ রুমে অ্যাডমিট করা হয়। এরপর যখনই আলবি শিলার কাছে চলে আসে তখন আলবি শিলাকে দেখে তার কপালে আবারও একটি চুমু দেয়, কিন্তু সেই সময় শিলার প্রচণ্ড ব্যথা হতে শুরু করে। এতে করে শিলা তার নাক থেকে অক্সিজেন পাইপটি সরিয়ে নিলে আলবি বলে, শিলা তুমি এটা সরালে কেন? উত্তরে শিলা বলে, আমি আল্লাহকে বললাম আমি হাল ছেড়ে দিয়েছি, কেননা আমার পুরো দেহটি প্রচণ্ড ব্যথা করছে, আমি আর সহ্য করতে পারছি না, আর এছাড়াও আমার সব শক্তি শেষ হয়ে গিয়েছে। আলবি বলে, দয়া করে তুমি আমাকে এইভাবে বলো না। এরপর যখন শিলার মা বাবা ও তার ছোট ভাই বোন সেখানে চলে আসে তখন আবারও শিলার প্রচণ্ড কষ্ট হতে শুরু করে, আর এরই মাঝে শিলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সেখানেই মারা যায়। আর এইসব দেখে তো সেখানে থাকা সবাই প্রচণ্ড কান্না করতে থাকে এবং কি সেই সময় আলবিও তার প্রিয় মানুষটাকে হারিয়ে প্রচণ্ড কান্না করতে থাকে। এরপর আমরা দেখতে পাই শিলাকে যেখানে কবর দেওয়া হয়েছে ঠিক সেখানে আলবি অনেকগুলো ফুল ও সূর্যমুখীর একটি তোড়া নিয়ে এসে সেই ফুলগুলো অনেক সুন্দরভাবে তার প্রিয় ভালোবাসার মানুষের কবরের উপরে ছড়িয়ে দেয়। আর এর মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর এছাড়াও আমি এই ভিডিওটি 7 এপ্রিলে আপলোড দেওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি, এর জন্য তোমাদের কাছে আমি আসলেই অনেক অনেক দুঃখিত। আর কেনই বা ভিডিওগুলো দেরিতে আসছে সেই কথা না হয় তোমাদের কাছে একসময় শেয়ার করব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক লাভ।